বেগম জিয়ার বাসভবন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা। শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান মুক্তিযোদ্ধার সন্তানদের। বঙ্গবন্ধুর ছবি বিকৃত করাকে কেন্দ্র করে উত্তপ্ত চট্টগ্রাম আওয়ামী লীগের রাজনীতি। এমপি লতিফকে যথাযথ জবাব দেওয়া হবে ঘোষণা সাবেক সিটি মেয়রের। গাইবান্ধায় পেট্রোল বোমা হামলায় ৮ জন নিহতের ঘটনার বছর গড়ালেও হয়নি অভিযোগ গঠন। তদন্ত শেষ পর্যায়ে দাবি পুলিশের। এবং জিকা ভাইরাস প্রতিরোধে বেনাপোল স্থলবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা। থার্মাল স্ক্যানারের মাধ্যমে চলছে স্বাস্থ্য পরীক্ষা। বাংলার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি জাফর সাদিক। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত, এমন মন্তব্য করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে খালেদা জিয়ার বাসভবন ঘেরাও কর্মসূচি পালনকালে প্রতিবাদ সমাবেশে তারা বক্তব্য রাখেন। এ সময় ইতিহাস বিকৃতি রোধে আইন প্রণয়নেরও দাবি জানান তারা। বিএনপি চেয়ারপারসনের বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে গুলশান ২ নম্বর গোলচত্বরে জড়ো হওয়ার কথা থাকলেও পুলিশের অনুরোধে বনানী মাঠের দিকে সরে যান আন্দোলনকারীরা। এ সময় আবারও মিছিল নিয়ে গুলশান অভিমুখে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে ব্যারিকেডের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করেন শহীদ পরিবারের সন্তান, জাতীয় সংসদ সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন করুন। আমি দেশবাসীর কাছে অনুরোধ করব, যারা শহীদদের সম্মানের প্রতি পদাঘাত করছে, আপনারা তাদের রাজনীতিতে পদাঘাত করুন। এই সমস্ত অপরাধী দর্শন যারা ছড়িয়ে বেড়াচ্ছে, আমরা চাই তারাও যেন আইনের মুখোমুখি হন, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে সবাইকে সোচ্চার হওয়ার পাশাপাশি সরকারের কাছে ৭ দফা দাবি তুলে ধরেন বক্তারা। পাকিস্তানের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের গণপ্রতিরোধ যেখানে যে অবস্থায় পাওয়া যাবে। আমাদের দাবি এই যে কূটনৈতিক পাড়া থেকেও বেগম জিয়াকে উৎখাত করা হোক। প্রতিটি এলাকায় এই মুখোশ পরা পাকিস্তানপন্থী খালেদা জিয়ার নেতৃত্ব এবং তার অনুসারীদের গয়সরদের প্রতিহত করবে, প্রতিরোধ করবে বাংলাদেশের কোণায় কোণায়। পুলিশের দাবি, কূটনৈতিক পাড়ার নিরাপত্তার স্বার্থে গুলশানে সমাবেশ করতে দেওয়া হয়নি। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে তারা বনানী মাঠে এখানে আসছে এবং এখানে কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য তারা চেষ্টা করছে। জনমত গড়ে তুলতে পর্যায়ক্রমে সারা দেশে গণসমাবেশ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ২০ বার বলেছিলেন ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। সকালে নেত্রকোনায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। প্রধানমন্ত্রী থাকাকালীন 10 বছরে 20 বার মানে স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসে তিনি লিখিতভাবে তাদের উদ্দেশ্যে যে বাণী দিয়েছেন সেখানে বলেছেন 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। আজকে পাকিস্তানিদের সেই শিখানো মানে সে ময়না পাখির মতো সে বুলি আওড়াচ্ছেন। এটা ঘৃণ্য, নিন্দনীয় এবং ইনশাআল্লাহ তার বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে। বাংলাদেশের ভূমি স্বল্পতার কথা মাথায় রেখে আগামীতে আধুনিক, পরিবেশ বান্ধব ও ভূমিকম্প সহনীয় স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইইবির 56তম সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এ সময় প্রকল্প খরচ না বাড়িয়ে সব উপজেলার আলাদা আলাদা উন্নয়ন প্রকল্পের তাগিদ দেন তিনি। প্রকৌশল পেশাজীবীদের অন্যতম প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির 56তম সম্মেলন অনুষ্ঠিত হল রাজধানীর রমনায়। সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও সম্মেলনে হাজির হয়েছিলেন ইনস্টিটিউশনের কয়েকশো সদস্য। এবারের সম্মেলনে প্রকৌশল খাতে বিশেষ অবদানের জন্য 2 জন খ্যাতিমান প্রকৌশলীকে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী। সুইচ চেপে উদ্বোধন করেন আইইবি ভবনের ঊর্ধ্বমুখী নির্মাণ কাজেরও। পরে প্রকৌশলীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশে ভূমির পরিমাণ দিন দিন কমে আসছে, তাই আগামীতে আধুনিক কৌশল অবলম্বন করেই স্থাপনা নির্মাণের পরিকল্পনা করতে হবে প্রকৌশলীদের।
আমাদের দেশে ঘনবসতিপূর্ণ দেশ, 116 কোটি মানুষের দেশ, আমাদের জায়গা সীমিত। আমরা যেখানেই যে প্ল্যানই করি না কেন, আমার জায়গা আগে রক্ষা করতে হবে। যে কোনো প্ল্যান প্রোগ্রাম যেটাই করা হোক একটু আধুনিক, দৃষ্টিনন্দন এবং সেই সাথে সাথে পরিবেশ বান্ধব, ভূমিকম্প প্রবণ এলাকা, কাজে সেই ভূমিকম্পের কথা মাথায় রেখেই আপনারা স্থাপনাগুলি করবেন। প্রকৌশলীদের উদ্দেশ্যে শেখ হাসিনা আরো বলেন, নতুন প্রকল্পে ব্যয় সাশ্রয়ের ব্যাপারেও সজাগ থাকতে হবে, গ্রহণ করতে হবে সব উপজেলা ভিত্তিক উন্নয়ন নীতি। আমাদের লক্ষ্য আমরা আমাদের প্রবৃদ্ধি 7 ভাগে উন্নীত করতে চাই। আর এই 7 ভাগে করতে গেলে যে সমস্ত প্রকল্প আমরা হাতে নিয়েছি, যে কাজগুলি আমরা নিয়েছি, সেগুলি দ্রুত সম্পন্ন হতে হবে। শুধু খরচ বাড়াবার জন্য যেন প্ল্যান না হয়, বরং সাশ্রয়ী হবে, পরিকল্পিত হবে, অধিক সেবা মানুষকে দিতে পারবো, সেইভাবে আপনারা প্ল্যানটা করবেন। আমাদের উন্নয়নের কাজটা খুব প্ল্যান ওয়েতে হওয়া উচিত, কারণ আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের চাষোপযোগী জমি আমাদের রক্ষা করতে হবে, আর এমনভাবে প্ল্যান করতে হবে যে আমাদের যে মানুষগুলি যেন একটু উন্নত জীবন পায়। এছাড়াও দেশি প্রকল্পে বিদেশি পরামর্শকের উপর ভরসা কমিয়ে আনতে প্রকৌশলীদের দক্ষতা অর্জনেরও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করতে পারি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গত বছর এই দিনে গাইবান্ধার তুলসীঘাটে বাসে পেট্রোল বোমা ছুঁড়ে শিশু ও নারীসহ 8 জন নিরীহ মানুষকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনার বছর গড়ালেও দায়ের করা মামলার অভিযোগপত্র আদালতে জমা দিতে পারেনি পুলিশ। আর ওই ঘটনায় নিহত ও আহতের স্বজনরা আজও মানবেতর জীবনযাপন করছেন। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের এই ঝুপড়ি ঘরটিতে এখন শুধু কষ্ট আর হাহুতাশ। নির্মম রাজনীতি আর আন্দোলনের নামে গত বছরের 6 ফেব্রুয়ারি রাতে বাসে সন্ত্রাসীদের ছোড়া পেট্রোল বোমা কেড়ে নেয় পরিবারটির একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে। পেট্রোল বোমার আগুনে পুড়ে নিহত দিনমজুর সৈয়দ আলীর মৃত্যুতে শেষ হয়ে গেছে তার স্ত্রী সন্তানদের স্বপ্ন আর আকাঙ্ক্ষা। খাতা নেই, কলম নেই, গাইড নেই, এখন আমরা কার কাছে যাই? আমাদের আশেপাশে সবাই বাবা বলে ডাকে, আমরা তো ডাকাতে পারি না। এই বাচ্চা কাচ্চাগুলো নিয়ে আমরা খুব কষ্টে আছেন আমাদের দিন। সেই রাতের ভয়াল স্মৃতি মনে পড়লে এখনো আতঙ্কে শিউরে ওঠেন ওই হামলায় বেঁচে যাওয়া হতভাগা সাধারণ মানুষ এবং উদ্ধার কর্মীরা। মাঝে মাঝে মনে হয় না যে আমরা বেঁচে আছি। সেই সময়ের কথা যদি মনে পড়ে তে আজও চোখে জল আসে। গাইবান্ধা সদর থানায় মামলা হলেও আদালতে এখনো তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশ। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। এখন পর্যন্ত আমরা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় শাসক গোষ্ঠী আনতে পারে নাই। আমরা কথাই শুনি আইনের হাত অনেক লম্বা, কিন্তু 1 বছর হয়ে যাচ্ছে, এই আইনের হাত কেন যাচ্ছে না তাদের গায়ে? তবে পুলিশ বলছে তদন্ত শেষ পর্যায়ে। আর সরকারি কৌশলী জানালেন আদালতে প্রতিবেদন জমা দেওয়ার পরই মামলার বিচারিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে। যদি অভিযোগ গঠনও হয় তারপরে বিচার প্রক্রিয়া শুরু করতে আরো 6 মাস, যদি অভিযোগ এখনো চার্জশিটটা দেয় আর কি। মামলাটি তদন্ত একেবারে শেষ প্রান্তে এসে গেছি, আমরা শীঘ্রই এটার অভিযোগপত্র দাখিল করব। আর ইতিমধ্যে বেশ কিছু আসামি ধরা পড়েছে যারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জামাত শিবির ক্যাডারদের ছোড়া পেট্রোল বোমা হামলায় 30 জন মানুষ প্রাণে বাঁচলেও তারা যন্ত্রণা আর মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ধর্মের নামে জঙ্গিবাদ সারা বিশ্বে ছড়িয়ে পড়লেও বাংলাদেশে তা প্রকাশ পায়নি। তবে জঙ্গিবাদের উত্থান ঘটানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। ধর্মযাজককে আক্রমণ করা হয়েছে, খ্রিস্টান ইসকনের মন্দিরের পুরোহিতকে আক্রমণ করা হয়েছে, মাজারের খাদেমকে আক্রমণ করা হয়েছে, আহমদিয়া মসজিদে বোমা বিস্ফোরণ করা হয়েছে, শিয়া মসজিদে বোমা বিস্ফোরণ করা হয়েছে। অর্থাৎ ওই যে উগ্র সন্ত্রাসবাদ পৃথিবীব্যাপী বিস্তৃত হয়েছে গোষ্ঠীগত দ্বন্দ্বের মধ্য দিয়ে, সেই সব দেশগুলো ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশকেও তার সাথে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। বিতর্কিত কর্মকাণ্ডের পরও স্বরাষ্ট্রমন্ত্রীর ঢালাও সমর্থনের কারণেই পুলিশ বেপরোয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। যদি গণতন্ত্র না থাকে,
প্রতিটি রাজনৈতিক দল ধীরে ধীরে অস্তিত্ব হারিয়ে ফেলবে এবং সেখানে জঙ্গিবাদ ধীরে 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 শক্তিশালী উঠবে। পুলিশ বাহিনী যে বেপরোয়া অবস্থা দাঁড়িয়েছে, যেহেতু তারা একটি দলের পুলিশ বাহিনী, তাদেরকে রাজনৈতিক কাজে নিয়োগ করা হচ্ছে, অথচ আমাদের পুলিশ বাহিনী এরকম ছিল না। তাদের অনেক ভালো কাজ করার ঐতিহ্য রয়েছে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পুলিশ সবসময় ভালো কাজ করে। এই ধরনের ঢালাও লাইসেন্স দেওয়ার ফলেই তারা সীমা অতিক্রম করেছে। এদিকে পুলিশের মহাপরিদর্শক বলেছেন, যে পুলিশ সদস্যরা অপরাধে জড়িয়ে পড়ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। পুলিশের কোনো সদস্য যদি কোনো অপরাধ করে, ওটা তার দায়িত্ব, এটা পুলিশ আমার বিভাগের দায়িত্ব না। তার প্রতি আমরা জিরো টলারেন্স নিয়ে তার বিরুদ্ধে যা যা করা দরকার সেগুলি আমরা করে থাকি। যদি তদন্ত করতে হয়, তদন্ত করে তদন্ত প্রমাণ হয়, সেক্ষেত্রে আমরা তাকে চাকরিচ্যুত করে দিতে কোনো দ্বিধাবোধ করি না। বাংলার সময় আরো থাকছে। সাভারে গুদাম ঘরে ভয়াবহ আগুনের সব কাঁচামাল পুড়ে ছাই। মাদারীপুরে 3টি দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি। বন্দরনগরী চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে নগর আওয়ামী লীগের রাজনীতি। এমপি লতিফ তার পূর্ণাঙ্গ ছবিতে বঙ্গবন্ধুর মুখমণ্ডল স্থাপন করেছেন বলে অভিযোগ উঠলেও উল্টো লতিফ এ ঘটনার জন্য অভিযুক্ত করেছেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীকে। আর লতিফের বিরুদ্ধে মামলা করে এর জবাব দেবেন বলে ঘোষণা দিয়েছেন সাবেক সিটি মেয়র। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 30 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সফর উপলক্ষে বঙ্গবন্ধুর বেশ কিছু প্রতিকৃতি স্থাপন করেন আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফ। কিন্তু পাকিস্তানি বেশভূষায় বঙ্গবন্ধুর এসব প্রতিকৃতি নিয়ে নগরীতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রতিদিনই ছাত্রলীগ যুবলীগের পক্ষ থেকে ছবি বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে, এমনকি মামলাও দায়ের করা হয় তার বিরুদ্ধে। চরম বেয়াদবি করেছে। আমরা বন্দর প্রধানের পক্ষ থেকে আমরা লজ্জিত, বিব্রত। আমরা মানে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছি। এরকম লোক যাই আওয়ামী লীগকে ধ্বংস করবে, সেই জন্য এর ব্যবস্থা নিতে হবে, বিচার নিতে হবে এবং এই যদি অন্য করে থাকে তাকে জেলে পাঠাতে হবে। এদিকে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির 7 দিন পর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন সংসদ সদস্য এম এ লতিফ। নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি এই ঘটনার জন্য তার মনোনয়ন বিরোধিতাকারীদের দায়ী করেন। আমাকে বঙ্গবন্ধুর কন্যা, জাতির জনকের কন্যা যেদিন থেকে নমিনেশন দিয়েছে সেদিন থেকেই একবার না আমার উপরে বারবার করে অনেক অভিযোগ আনা হয়েছে। সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সাথে সংসদ সদস্য লতিফের বিরোধ নতুন কিছু নয়। মূলত চট্টগ্রাম বন্দর এবং ডব্লিউটিসির আধিপত্য নিয়ে গত 7 বছর ধরে এই বিরোধ চলে আসছে। এর আগেও দুবার মহিউদ্দিন চৌধুরী অনুসারীদের হাতে লাঞ্ছিত হয়েছিলেন এম এ লতিফ। এবার লতিফের বিরুদ্ধে মামলা দায়েরের কথা জানালেন মহিউদ্দিন চৌধুরী। এখন বলবে আমি তাকে পছন্দ করি না, এই বলে একটা নিন্দুকরা কিছু কথা ছড়িয়ে দেবে। তার জন্য আমি তর্ক করে বঙ্গবন্ধুর যখন নিয়ে এটা অসমান কাজ করেছে তার প্রতিবাদ অবশ্যই করার দরকার আছে। তবে এই বিষয়ে এখনো মন্তব্য করেননি মেয়র আজমর নাসির উদ্দিন, নগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি এবং আফসারুল আমিনের অনুসারীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলে শিবির কর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানায় সকালে চকবাজার এলাকায় শিবিরের বিরুদ্ধে মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় নগরীর চকবাজার এলাকায় পৌঁছালে তাতে শিবির কর্মীরা গুলি করে এবং ভবনের ওপর থেকে ইট পাটকেল ছোঁড়ে বলে অভিযোগ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা চকবাজার এলাকায় অবস্থান নেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে কোচিং সেন্টারগুলো আছে রেটিনা, ওখান থেকে আমাদেরকে সাধারণ ছাত্রদেরকে উপর থেকে পাথর এবং কয়েকটা গুলি বর্ষণ করে এবং ধারালো অস্ত্র দিয়ে মাহমুদুলকে আঘাত করে। শিবিরের ছেলেরা ছাত্রলীগের ছেলেদের উপর যে পাথর ছুঁড়ে মারে, এতে ছাত্রলীগের ছেলেরা উত্তেজিত হয়ে তাদেরকে ধরার জন্য যাচ্ছিল। পরে আমরা ওই মার্কেটটাকে লক করে রেখেছি। বিএনপির ক্ষতি ও অস্তিত্ব সংকটের জন্য দলের নেতাকর্মীরাই দায়ী বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নীলফামারীর খোকসা ঘাটে নবনির্মিত ব্রিজ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। ভয়েরও ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে বিএনপি নেতাদের মধ্যে। তারা এখন নিজেদের অস্তিত্ব সম্পর্কে
নিজেরাই সন্দিহান হয়ে পড়েছে। আসলে আপন ঘরে যাদের শত্রু, তাদের শত্রুতা করার জন্য বাইরের শত্রুর দরকার নেই। বিএনপি আজকে যে পথে চলছে তাতে তারাই তাদের অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। দেশে পুরুষের পাশাপাশি নারীরাও সব ধরনের চ্যালেঞ্জিং পেশা বেছে নিতে সক্ষমতা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে চাঁদপুরের কচুয়ায় ডক্টর মনসুর উদ্দিন মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্য আদর্শ বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গোলাম হোসেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য ডক্টর মহিউদ্দিন খান আলমগীর ও চাঁদপুরের পুলিশ সুপার শামসুন নাহার সহ এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। সমানভাবে সমাজে আমাদের মেয়েরা যে কোনো চ্যালেঞ্জিং কাজ করতে সক্ষম, যদি সমান সুযোগ সৃষ্টি করে ছেলে মেয়েদের গড়ে তুলতে পারে। এখন আমাদের সব মেয়েরা স্কুলে যাচ্ছে। চিন্তা করেন 10-15 বছর আগে ওই গ্রামে একটা মেয়ে স্কুলে যাচ্ছে, 5 জনে কিরকম দৃষ্টিতে তাকাইছে। এখন চোখও অভ্যস্ত হয়ে গেছে, বলেন সকলেই মনে হয় মেয়েরা স্কুলে যাবে, যাচ্ছে। মেয়েরা এখন সব চ্যালেঞ্জিং কাজ করতেছে। সাভারের আশুলিয়ায় আগুনে পুড়ে গেছে একটি কারখানার গুদামের সব কাঁচামাল। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় সকাল 10টার দিকে ট্রাকসুর এলাকার জিন্সটাউন নামের কারখানার গুদাম ঘরের তুলা ও সুতায় আগুনের সূত্রপাত হয়। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে বেলা 11টার দিকে ডিইপিজের ফায়ার সার্ভিসের 2টি এবং ধামরাইয়ের 3টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কাজ করতেছি, একটা লোক আগুন দাস বিষয় নেই, পরে কারেন্ট গেছে, মেঝে বন্ধ করে সব বেরাও, পরে বেড়া থেকে এই যে ফ্যাক্টরি আগুন লাগছিল, আগুন দেখে আমরা সবাই বাইরে বের হয়েছি। তার কিছুক্ষণ পর মানে মেশিন দেখি সব বাইরে। মাদারীপুর সদরে আগুন লেগে 3টি দোকানের মালামাল পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে মোস্তফাপুর এলাকায় আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই 3টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। আমরা অনেক চেষ্টা করছি, ফায়ার সার্ভিস অনেক চেষ্টা করছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে পারে নাই। পরবর্তীতে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনছে এবং ব্যাপক পরিমাণ মালের ক্ষয়ক্ষতি হয়েছে। অটোর টায়ার, এবার ভ্যানের টায়ার, ইজি বাইকের টায়ার, ব্যাটারি, বিশেষ মূল্যবান জিনিস ছিল, কিন্তু আইতে আইতে দেখা যায় সব পুড়ে গেছে। বাংলার সময় আরও থাকছে। রাজশাহীর পদ্মারচরে কমিউনিটি ক্লিনিকে নিয়মিত ডাক্তার না আসায় রোগীদের ভোগান্তি। নেই কোনো নারী স্বাস্থ্যকর্মী। দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস সিভিল সার্জনের। জিকা ভাইরাস প্রতিরোধে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বিদেশি নাগরিকদের শারীরিক পরীক্ষা শেষে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত জিকা ভাইরাসে সংক্রমিত কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসক ও ইমিগ্রেশন কর্মকর্তারা। যশোর থেকে জুয়েল মৃধার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে 1947 সালে শনাক্ত হওয়া জিকা ভাইরাস আতঙ্ক। বাংলাদেশকেও আগাম কিছু ব্যবস্থা নিয়ে জিকার সংক্রমণ থেকে দেশবাসীকে নিরাপদে রাখার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। আর এরই অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশি বিদেশি নাগরিকদের থার্মাল স্ক্যানিং যন্ত্রের সাহায্যে করা হচ্ছে শারীরিক পরীক্ষা। একটা টিম দেখলাম, আমাদের অনেক কিছু জিজ্ঞাসা করে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের ভালো বললে তারপরে রিপোর্ট করে শেষ করছে। জিজ্ঞাসা করলো যে কোনো ভাইরাস হেলথ ট্রিটমেন্ট করা আছে কি না। আফটার অল দ্যাট কোশ্চেন আমাদের ছেড়ে দিল। আমার কোনো সমস্যা হয় নাই। ইমিগ্রেশন ক্রস হওয়ার সাথে সাথে আমি একদম সুস্থ আছি এবং বের হয়ে আসছি। স্বাস্থ্য পরীক্ষায় নিরাপদ নিশ্চিত হয়েই বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্মকর্তা। বিদেশি নাগরিকরা আসলে তাদের নিরীক্ষণ করে
এখানে কর্মরত স্বাস্থ্যকর্মী আছে তাদের কাছে আমরা প্রেরণ করছি। আমরা তার পরবর্তীতে নিশ্চিত হওয়ার পরে তাদের আগমনী সিল আমরা প্রদান করছি। তবে এখনো পর্যন্ত জিকা ভাইরাসে সংক্রমিত কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ইমিগ্রেশন চিকিৎসক। স্বাস্থ্য বিভাগের নির্দেশ আছে, যদি কোনো রোগী পাওয়া যায় তাহলে নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করতে হবে। এখন পর্যন্ত আমরা একজনও জিকা ভাইরাসের রোগী পাইনি। বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ১৫০০ দেশি বিদেশি নাগরিক যাতায়াত করেন। সময় সংবাদ, যশোর। সুন্দরবনের পাশে রামপাল ও ওরিয়ন বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবিতে ১০ থেকে ১৫ মার্চ সুন্দরবন অভিমুখে জনযাত্রা করবে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরবন অভিমুখে এই জনযাত্রা হবে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে কথা জানানো হয়। আগামী 15 ফেব্রুয়ারি সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জে এবং 27 ফেব্রুয়ারি শনিবার সারা দেশে প্রতিবাদ ও দাবি সমাবেশ। 22 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ বিভিন্ন শ্রেণী ও পেশার সাথে মতবিনিময় এবং আগামী 10 থেকে 15 মার্চ ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরবনমুখী জনযাত্রা। সুন্দরবন সহ দেশের সম্পদ ও জনস্বার্থ রক্ষায় এসব কর্মসূচিতে অংশ নেবেন এবং জাতীয় জাগরণের মধ্য দিয়ে ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবেন। নওগাঁয় খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসপি। তবে এটি কয়লা না গ্যাস সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি জিএসপি। বদলগাছি উপজেলার তাজপুর গ্রামে সংরক্ষিত স্থানে সাইনবোর্ড টানিয়ে খনিজ সম্পদের সন্ধানে জরিপ চলছে। চলতি মাসের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে খনন কাজ শুরু হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 2014 সালের জানুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত গত 1 বছরে এই অঞ্চলে জরিপ চালিয়ে তাজপুর গ্রামে খনিজ সম্পদের উপস্থিতি অনুমান করে জিএসপি। আমাদের সাইট প্রিপারেশনের কাজ দ্রুত এগিয়ে চলছে। খুব দ্রুতই আমাদের মূল খনন কাজ শুরু হবে। শুধুমাত্র ওয়েল অ্যান্ড গ্যাস ছাড়া বাংলাদেশের যে ধরনের জিওলজিক্যাল যে ধরনের মিনারেলস আছে সেই ধরনের মিনারেলসকে আমরা অনুসন্ধান করি। এটা বেসিনের মতো শেপ আছে, তো আমরা এখানে ওই বেসিনের জাস্ট এটা ডিপেস্ট পয়েন্ট বলতে পারেন, তো ডিপেস্ট পয়েন্টটা আমরা ডিলিং করে দেখব যে আসলে এই বেসিনটা যখন এখানে ডিপোজিশন হয়েছে, ডিপোজিশনাল হিস্ট্রি, স্ট্র্যাটিগ্রাফি এবং ইত্যাদি এই সমস্ত জিওলজিক্যাল বিষয়গুলো আমরা এখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখব। রাজশাহীর আরানিতে দুর্বৃত্তরা বড়াল রেল সেতুর গার্ডার লাইন কেটে ফেলার 3 দিন পর মেরামত করা হলো। দুপুরে গার্ডার লাইনটি মেরামত করা হয়। রেল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাতে কোনো এক সময় বড়াল রেল সেতুর গার্ডার লাইনের কিছু অংশ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সকালে গার্ডার লাইন কাটা দেখে তাৎক্ষণিকভাবে রেল কর্তৃপক্ষকে জানান স্টেশন মাস্টার। সেদিনই ঈশ্বরদী জিআরপি থানায় একটি চুরির মামলা করা হয়। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। এদিকে গত 3 দিন রেল সেতুর গার্ডার লাইন কাটা থাকলেও রেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। মানিকগঞ্জে 5ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সকাল স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীর পথ আটকায় একই গ্রামের আব্দুর রাজ্জাক। পরে তাকে পাশের ভুট্টা খেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ওই গ্রামে পৌঁছে অভিযান চালিয়ে রাজ্জাককে আটক করে। নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূ ও তার সন্তানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জড়িত সন্দেহে স্বামীসহ 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গতরাতে নথপাড়া এলাকা থেকে লাকি রানী নাথ ও তার 2 বছরের ছেলে হরিচান নাথের লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাকির স্বামী সঞ্জয়, শ্বশুর ও শাশুড়িকে আটক করে পুলিশ। পরে সকালে ময়নাতদন্তের জন্য লাশ দুটি নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমার মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই, ফাঁসি চাই। দীর্ঘদিনের পারিবারিক কলহ, তাদের বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে সেই বিষয়কে কেন্দ্র করিয়া গতকালকে রাতে ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত আমরা 3 জনকে, মৃতের স্বামী, শ্বশুর এবং শাশুড়িকে আমরা অ্যারেস্ট করছি। চট্টগ্রামে বাবা ও স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে 10ম শ্রেণীর এক শিক্ষার্থী। সকালে শিক্ষার্থী সঞ্জিদা আক্তার পায়েল চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন করে।
তার অভিযোগ, গত বছরের অক্টোবরে জোর করে বিয়ে দেওয়ার জন্য তার বাবা জানে আলম ও চাচা আব্দুল মান্নান তাকে বাড়ির একটি ঘরে আটকে রাখে। এ কারণে নির্বাচনী পরীক্ষা দিতে না পারায় এবারের এসএসসি পরীক্ষাতেও সে অংশ নিতে পারছে না। তাকে জোর করে বিয়ে দেওয়ার এ চক্রান্তে স্থানীয় কাউন্সিলর হারুনুর রশিদও জড়িত বলে অভিযোগ সানজিদার। তো আজকে সবাই পরীক্ষা দিচ্ছে, আমি পরীক্ষা দিতে পারতেছি না শুধুমাত্র এই কাউন্সিলরের কারণে। উনি আমাকে পরীক্ষা দেওয়ার পথে আমার পড়ালেখার জায়গায় উনি আমাকে আঘাত করছে। সে কারণে আজকে আমি ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতেছি না। পড়ালেখা বন্ধ করে জোর করে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং কি অনেক ধরনের হুমকি দিছে। বলছে তুমি যদি বিয়েতে রাজি না হও, তোমার ভাই বোনদের, আমার ছোট ভাই বোনরা আমার সাথে ছিল, ওদেরকে মেরে ফেলবো। ওরা পুলিশকে হারুন সাহেব মানে ফোন করে বলে দিছে এটা আমি সমাধান করব, তোমরা চলে যাও। এরপর আমার মেয়েটা পরীক্ষা দিতে পারে নাই। পটুয়াখালীর কালিকাপুরে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এতে নতুন করে আশপাশের অন্তত 24টি গ্রামের মানুষ বিদ্যুতের সুবিধা পেল। দুপুরে গলাচিপা উপজেলার বাংলাদেশ তুর্কি ফ্রেন্ডশিপ স্কুল মাঠে উপকেন্দ্রটির উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, 2018 সালের মধ্যে পটুয়াখালীর 70% এলাকা বিদ্যুতের আওতায় আনা হবে। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আখম জাহাঙ্গীর হোসাইন ও জেলা প্রশাসক সহ পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কেন গলাচিপার মানুষ পিছিয়ে থাকবে? কেন পটুয়াখালীর মানুষ এই সম্ভাবনার স্বপ্নের সাথে থাকবে না? এই দেশ আর অন্ধকারে থাকবে না। ইনশাআল্লাহ 21 সালের মধ্যে 100% বিদ্যুৎ আইন করবো এই এলাকায় এবং 18 সালের মধ্যে এই এলাকায় 70% বিদ্যুৎ হবে। রাজশাহীর পদ্মার চরে কমিউনিটি ক্লিনিকে নিয়মিত ডাক্তার না আসার কারণে নানা সমস্যায় পড়েছে চরবাসী। আর গত 2 বছরেও এখানে মহিলা স্বাস্থ্যকর্মীর নিয়োগ না হওয়ায় চিকিৎসা নিতে সংকোচে থাকেন অনেক নারী রোগী। হয় না গর্ভকালীন চিকিৎসাও। সমস্যার সমাধানে চরের জনপ্রতিনিধিরা চাইলেন সরকারি সহযোগিতা। আর নিয়মিত চিকিৎসা সহ দ্রুতই সমস্যার সমাধানের আশ্বাস দিলেন সিভিল সার্জন। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে রকিবুল হাসানের রিপোর্ট। রাজশাহী পবা উপজেলার মাঝারদিয়া চর 2003 সালের ভাঙনে নদীগর্ভে বিলীন হয় এখানকার কমিউনিটি ক্লিনিক ভবন। 10 বছরের অপেক্ষা শেষে 2013-তে যাত্রা শুরু হয় নতুন এই ক্লিনিকের। তবে স্বাস্থ্যকর্মী না থাকায় সপ্তাহে অধিকাংশ দিন বন্ধ থাকে। স্বাস্থ্য সহকারীদের চোখে পড়ে 1 বা 2 দিন। তবে ক্লিনিকটিতে পরিবার পরিকল্পনার কোনো নারী চিকিৎসক না থাকায় চিকিৎসা নিতে সংকোচে পড়েন গ্রামের নারীরা। ওষুধ কেউ পায় না, আর 2 সপ্তাহ পরেও আসে, নিয়মিত আসে না। ডাক্তার না থাকার কারণে সেটা আমাদের এখানে সুচিকিৎসা পাই না। মহিলা ডাক্তার না থাকাতে আমাদের সমস্যার কথা বলতে পারি না। চরের দুর্গম এই পথ পাড়ি দিয়ে গর্ভকালীন সেবার জন্য শহরে আসতে হয় নারীদের। তাই মহিলা ডাক্তার চান চরের জনপ্রতিনিধিরা। এই ব্যবস্থা যদি সরকারিভাবে নেওয়া যায়, একটা মহিলা ডাক্তার কন্টিনিউ একটা ডাক্তার বা দেওয়া যায়, তাহলে 10 থেকে 12 হাজার লোকের খুব উপকৃত হবে। জেলার স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা নিয়মিত চিকিৎসার পাশাপাশি চরের ক্লিনিকে দ্রুত পরিবার পরিকল্পনার নারী চিকিৎসক নিয়োগের আশ্বাস দিলেন। এতদিন পর্যন্ত আমাদের লিমিটেশন ছিল যে ওখানে সিএসসিপি ছিল না। যেহেতু অ্যাপয়েন্টেড হয়েছেন, সার্ভিস নিয়ে কোনো প্রবলেম হবে না। প্রেগনেন্ট ওম্যানরা যে সার্ভিস পাচ্ছে না, এটা জেএফডব্লিউ এর আসলে ফ্যামিলি প্ল্যানিং এর স্টাফ। আমি ওনাদের সাথে কথা বলে দেখবো যে কেন ওনাদের লিমিটেশনটা কোথায় বা কি সমস্যা। সিভিল সার্জন অফিসের তথ্যানুসারে পবার আরো 2টি চরের 6000 মানুষের চিকিৎসার সংকট কাটাতে নির্মাণ করা হচ্ছে আরো একটি কমিউনিটি ক্লিনিক। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালকে সভাপতি ও রেলমন্ত্রী মুজিবুল হককে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। দুপুরে কুমিল্লার লালমাই ডিগ্রি কলেজ প্রাঙ্গণে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী উপস্থিত ছিলেন। কক্সবাজারের টেকনাফে মানব পাচার মামলার 2 পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে এক নারী পাচারকারীও রয়েছেন। পুলিশ জানায় তারা দুজনেই মানব পাচার মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ উল্লাহকে গ্রেফতার করে। পরে দুপুরে হোয়াইক্যাং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় আলাদা অভিযান চালায় পুলিশ। এ সময় রো থেকে আরেকজনকে আটক করা হয়।
নরসিংদীর ওয়ারী বটেশ্বরে উদ্ধার হওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে প্রস্তরস্থান জাদুঘর নির্মাণ করা হচ্ছে। দুপুরে শিবপুর উপজেলার ধুপিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষা মান উন্নয়ন প্রকল্পের পরিচালক ডক্টর গৌরাঙ্গ চন্দ্র মহান্ত। অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর নুহুল আলম লেলিন সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোকাম্মেল হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন। পরে প্রকল্প এলাকা ঘুরে দেখেন তারা। আমাদের বিশ্বাস সারা বিশ্বের বৌদ্ধদের একটা বড় পরিদর্শনের জায়গা হবে ওয়ারী বটেশ্বর। প্রথমটি শুরু হচ্ছে এই বৌদ্ধ পদ্ম মন্দিরের মাধ্যমে। বাংলাদেশের ইতিহাস যদি সঠিকভাবে খনন এবং গবেষণার মাধ্যমে এই অঞ্চল ভিত্তিক উন্মোচন করা হয়, তাহলে বাংলাদেশের ইতিহাস আবার নতুন করে লিখতে হতে পারে। উপমহাদেশের ইতিহাসে এবারেই প্রথম বেসরকারি প্রতিষ্ঠানের কাছে প্রত্নস্থানের খননের অধিকার কেবল দেয়নি, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যত সামান্যই হোক আর যত সীমাবদ্ধই হোক না কেন, তারা অর্থায়ন করেছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। এতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। 2003 সালের অক্টোবরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালটি 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। কাগজে কলমে 100 শয্যায় উন্নীত করা হলেও নিয়োগ দেয়া হয়নি চিকিৎসক ও সেবিকা সহ প্রয়োজনীয় জনবল। নেই পর্যাপ্ত চিকিৎসা যন্ত্রপাতি ও অ্যাম্বুলেন্স। রোগীদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও পাওয়া যায় না চিকিৎসা সেবা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, চিকিৎসক ও জনবল সংকটের কারণে হিমশিম খেতে হচ্ছে তাদের। সকাল 8টা থেকে বসে থাকছি, কিন্তু ডাক্তার তো ভালোভাবে পাচ্ছি না। এইভাবে বসে থাকতে হচ্ছে, সিরিয়াল দিয়ে বাইরে বসে থাকতে হচ্ছে। ডাক্তারের খুব সমস্যা হচ্ছে আমাদের। আইসেই দেখি যে সব তালা মারে, একটা দুইটা মানুষের ছেলে পিলে কি কান্দা। 50 বেডের জনবল দিয়ে চলতেছে, 50 বেডের জনবলও ডেপুটেশন এদিক ওদিক আছে। এই জন্য আমার সুষ্ঠুভাবে হাসপাতাল চালার সেবা দিতে পারতো না, সিস্টারদের খুব কষ্ট হচ্ছে চালাতে। এখানে সবসময় 200-র উপরে রোগী ভর্তি থাকে। এই স্বল্প জনবল দিয়ে রোগীদের সঠিক সেবা দেওয়া সম্ভব হয় না। এজন্য আমি সরকারের প্রতি অনুরোধ জানাবো যেন অতি শীঘ্রই আমাদের এই জনবল মঞ্জুরি দেওয়া হয়। দেশকে পরিষ্কার করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে পরিবর্তন চাই নামের একটি সংগঠন। সকালে খুলনা নগরী শিববাড়ি মোড়ে ঝাড়ু হাতে নিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস। সিলেটেও কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দল বেঁধে তরুণ তরুণীরা শহর পরিষ্কার পরিচ্ছন্ন করতে নামেন। এছাড়া মানিকগঞ্জ, পঞ্চগড় ও বান্দরবানেও পরিচ্ছন্নতা অভিযানের সাথে অনুষ্ঠিত হয় র্যালি। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার বাসভবন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা। শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান মুক্তিযোদ্ধার সন্তানদের। বঙ্গবন্ধুর ছবি বিকৃত করাকে কেন্দ্র করে উত্তপ্ত চট্টগ্রাম আওয়ামী লীগের রাজনীতি। এমপি লতিফের বিরুদ্ধে মামলা করে জবাব দেওয়া হবে, ঘোষণা সাবেক সিটি মেয়রের। গাইবান্ধায় পেট্রোল বোমা হামলায় 8 জন নিহতের ঘটনার বছর গড়ালেও হয়নি অভিযোগ গঠন, তদন্ত শেষ পর্যায়ে দাবি পুলিশের। এবং জিকা ভাইরাস প্রতিরোধে বেনাপোল স্থলবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা, থার্মাল স্ক্যানারের মাধ্যমে চলছে স্বাস্থ্য পরীক্ষা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।